শুরু করছি মঞ্জিল ব্যানার্জি রচিত ভেদুয়া মা বাসন্তী পূজা কমিটি পরিচালিত ভেদুয়া মা বাসন্তী যাত্রা সংস্থা নিবেদিত আজকের যাত্রাপালা ছেলে নামক ট্রেন ছুটেছে মায়ের স্টেশন ফাঁকা অতীতের সাথে বর্তমানে গোধূলি বেলায় শেষ দেখা ছেলে নামক ট্রেন ছুটেছে মায়ের স্টেশন ফাঁকা অতীতের সাথে বর্তমানে গোধূলি বেলায় শেষ দেখা গোধূলি বেলায় শেষ দেখা গোধূলি বেলায় শেষ দেখা তখন আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। আমার মা ঠিক এভাবেই তুলসী তলায় সন্ধে দিয়ে গান করতেন। আজ এতগুলো বছর পর মায়ের কথা বড্ড মনে পড়ছে। বাবু, পৃথিবীর সর্বশক্তিমান ঈশ্বর সবচেয়ে শক্ত শিকল দিয়ে মার সন্তানের সম্পর্ককে বেঁধে দিয়েছেন। এমন কোনো শক্তি নেই
যে সন্তানের সঙ্গে মায়ের বন্ধন ছিন্ন করতে পারে। তা মা তো সন্তানের কথা বা সন্তান তো মায়ের কথা চিরকাল মনে রাখবেই। এখন যা ওসব কথা, এখন বলুন তো কি মনে করে হঠাৎ এই মুখার্জি বাবু? মনে করে নয়, বীরেশ্বর বাবুকে মনে করিয়ে দিতে। মনে করিয়ে দিতে? কি মনে করিয়ে দিতে? কি আর বলবো মা জননী, তিল তিল করে এত বড় সার কারখানা গড়ে তুলেছে, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই বীরেশ্বর বাবু। 1 মাস ধরে কয়েকটা সই করানোর জন্য এই ফাইলটা নিয়ে ওনার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু উনি কিছুতেই সই করার সময় পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো। তাই তো অবনীবাবু, আর আপনি ফাইলটা রেখে যান, আমি বরং ওনাকে দিয়ে সই করিয়ে নেব। সেই বরং ভালো। এই নিন মা জননী, আমি তাহলে আসি। কে মা, সে কি কথা? অনেকদিন পর এই বাড়িতে এলেন, আরে একটু মিষ্টি জল মুখ করে তারপরে আপনি যান। আজ থাক, আমি না হয় আরেকদিন। না না, আরেকদিন কেন? আমি আজ এই মিষ্টি জল নিয়ে চলে এসেছি ম্যানেজার বাবু। আরে বাবা, এ সময় এত মিষ্টি খাওয়া যায় নাকি? এ তো 1 প্লেট মিষ্টি না হয়, পুরো একটা মিষ্টির দোকান। এই ভাগ্য ভালো যে মিষ্টির দোকান বলে ক্ষান্ত হয়েছেন। এবার হয়তো এই গ্লাসটাকে দেখে বলবেন পুরো বঙ্গোপসাগরটাকেই নিয়ে এসেছি। আচ্ছা বেশ, এই একটা মিষ্টি আছে। এতগুলোর মধ্যে মাত্র একটা মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, এতেই যথেষ্ট, এতেই যথেষ্ট। তাহলে মা, আপনি সইটা করিয়ে রাখবেন, আমি এখন আসি। আসুন। এই পবন বাবু লোকটা কিন্তু ভীষণ ভালো, তাই না মা জননী? হ্যাঁ, ওই অবনীবাবুই তো কারখানার সমস্ত ঝক্কি পোয়ায়। তা তোদের দাদা বাবুটি কোথায়? এই দাদা বাবু, ও আপনার ছেলে তো সকালবেলায় মোটর বাইককে বগল দাবা করে নিয়ে বেরিয়ে গেছে। আর দিদিমণি? ও দিদিমণি, তিনি তো কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এক্ষুনি যান না, তা না হলে চেঁচামেচি শুরু করে দেবেন। আরে কলেজে যাবো মানে? আজ তো রবিবার, বলে তোদের দিদিমণি নাকি ওই রবিবারেও কলেজ চলছে নাকি? এই পড়াশোনার কলেজ খোলা না থাকলেও প্রেমের কলেজ তো খোলা থাকে মা জননী। এই রেগে যাবেন না মা জননী, রেগে যাবেন না। কিছুক্ষণ আগেই আমি এই ঘর ছাড় দিতে গিয়ে এই ছবিটা আর এই চিঠিগুলো পেয়েছি। ওই দেখি দেখি। সত্যি আমার চুলে পাক ধরেছে, অথচ আমি বুঝতেই পারিনি যে আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। লাগিয়ে দিন, লাগিয়ে দিন। কর্তা বাবুকে বলে বেশ ধুমধাম করে একটা চৌকি বাড়ি লাগিয়ে দেন। দাঁড়া দাঁড়া, আগে তোর কর্তা বাবুকে জানাই বিয়ে বলে কথা। কার বিয়ে কথা মা? কার বিয়ে কথা বলছো? এই আপনার বিয়ে নিয়ে দিদিমণি, মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। সবসময় ফাজলামি না, মোচর তো ঠিক কথাই বলেছে মা। বলি বয়স তো হয়েছে, তোকে তো কিছুদিন পরেই শীতেতে সিঁদুর পরে শ্বশুর বাড়ি যেতে হবে। তা হ্যাঁ রে মা, এই ছেলেটি কে? না মানে ওটা হচ্ছে দীপঙ্কর, কলকাতার ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ও বলেছে যে আমার বিয়ে ফাইনাল হয়ে গেলে ও আমাকে বিয়ে করবে। কিন্তু তোর বাবা মত না দিলে এ তো বিয়ে ফাইনাল হবে না মা। তুই বরং এক কাজ কর, তো ওই ছেলেটিকে একদিন আমাদের বাড়িতে আসতে বল, আমি বরং ওর সাথে কথা বলে নি। তুমি সত্যি আছো? ও মা, আমার যে কি আনন্দ হচ্ছে না। আজ আমি দীপঙ্করকে তোমার কথা বলবো। এই যে আমি যাই, আমার কোচিংয়ে দেরি হয়ে আছে। বাই বাই মা, বাই বাই রচনা। আসি, সাবধানে যাস মা। কিন্তু কর্তা বাবু এ বিয়ে মেনে নেবেন তো? আরে ছেলেটি ভালো বলে তোর কর্তাবাবুকে রাজি করানোর দায়িত্ব আমার। তারপর 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 কোনো
এখনকার দিনে সারাই বাঁচি মন্ত্র করা বিয়ে কোনো মূল্য নেই। তাই তাই মূল্যবোধহীন অবক্ষয়ের ঘুম ধরে সমাজে চল সোনা, গায়ে হলুদের রং ফ্যাকাশে হয়ে গেছে। মন্ত্রের ভিনিগারে ডুবিয়ে টক করা হচ্ছে লিভ টুগেদারের সম্পর্ককে, আর হচ্ছে জীবনের অনুভব। তাই তো সৃষ্টির মিষ্টি ভালোবাসা আজ বড় অসুস্থ। আদালতে সর্বসমক্ষে স্বামী স্ত্রীকে লগ্ন করে দিচ্ছে, তাই তো সৃষ্টির মিষ্টি ভালোবাসা আজ বড় অসুস্থ। ওই ভালোবাসাকে বাঁচাতে এই মুহূর্তে চাই চেতনার শিরা, পুষ্টির ক্যাপসুল আর সততার ইঞ্জেকশন। কি বাবু মশাইরা, এই পাগলের পাগলামি শুনতে আর ভালো লাগছে না তো? একদম ভালো লাগছে না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। দীপঙ্করের একটাই দোষ, ঠিক মতো কোনো দিনই সময় মতো আসবে না। ঠিক বলেছেন দিদিমণি, ঠিক বলেছে। আজকালকার দিনে কেউ ঠিক সময় আসে না, কেউ কথা রাখে না। সংসারা এক নম্বরে বেঈমান। আমি ধ্বংসস্তূপে চাপা এক ইতিহাস। স্বাধীনতার ওষুধ খাওয়া, পরাধীনতার মৃতদেহ আমি। সবাই বলে, কিন্তু বিশ্বাস করুন দিদিমণি, আমি পাগল নই। এখানে কি চাই? কিচ্ছু না, শুধুই আমি খুঁজে বেড়াচ্ছি। রোজ আমি ওই পার্কের দিকটা আমি ভিক্ষে করি, আর রোজ দেখি ঠিক এই সময়টায় আপনি এখানে এসে দাঁড়ান। তারপরে এক বাবু গাড়ি করে আসেন, আর আপনারা ওই দুজনে মিলে এই গাছের তলায় বসে অনেকক্ষণ ধরে গল্প সল্প করেন। আজকে ওই দাদাবাবু আসতে দেরি করছেন দেখে আপনার সঙ্গে দুটো গল্প করতে এলাম। তা হ্যাঁ দিদিমণি, দাদাবাবু কি এখনো পড়াশোনা করেন? না, পড়াশোনার পার কবেই চুকিয়ে দিয়েছে। দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসে আপাতত বসে আছে, পরে একটা ব্যবসা করবে। আপনার বাবা মা জানেন? বাবা জানেন না, তবে মাকে কথাটা আমি জানিয়েছি, ওর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। পরিচয়? তাহলে আপনাকে একটা কথা বলি দিদিমণি, আপনার মতো আমারও একটা মেয়ে ছিল, সেও একটি ছেলেকে খুব ভালোবাসতো। তারপর ওই একদিন ওই ছেলেটি আমার ফুলের মতো মেয়েটাকে বিয়ে করে মেরে ফেলল। আপনি কি বলছেন? ঠিকই বলছি রে ভাই, ঠিকই বলছি। তাই তো তোমাদের মতো মেয়েকে দেখলে আমি তাদের কাছে কি বলি, ভালোবাসো, ক্ষতি নেই, কিন্তু দেখে নিও ওই ভালোবাসার পাত্র নিয়ে এলো তোমাকে, ভালোবাসা পর্যন্ত নিয়ে যেতে পারে। না, দীপঙ্কর সে ধরনের ছেলেই নয়। দীপঙ্কর? দাদাবাবুর নাম বুঝি দীপঙ্কর? হ্যাঁ, আমরা দুজন দুজনকে না ভীষণ ভালোবাসি। এই যে দেখছেন দেরি করছি, একটু পরে না সমস্ত কাজ সেরে কাচুমাচু হয়ে আমার কাছে এসে বললে, এক্সট্রিমলি সরি রানী, একটা বিশেষ কাজ সেরে আসতে আমার একটু দেরি হয়ে গেল। ওই এলেন রাজকুমার। আচ্ছা তুমি কি বলো তো, তুমি জানো আমি এখান থেকে একা একা কখন থেকে দাঁড়িয়ে আছি? সরি রানী। ওই তো ইংরেজরা দেশ থেকে চলে যাওয়ার সময় ওই একটা কথা, মানে সরি কথাটা খুব সুন্দরভাবে সবাইকে শিখিয়ে দিই। ওহো, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো রানী। বাবা আমাকে একটা টেন্ডার জমা দিতে দিয়েছিল, তাছাড়া আমি তো বলছি আই এম সরি। তুমি তো সরি বলেই রেহাই পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো, তুমি আমার কথা একবার চিন্তা করেছো আমি কখন থেকে এখানে একা একা দাঁড়িয়েছি? ভাগ্যিস ভালো উনি ছিলেন, তাই ওনার সঙ্গে গল্প করে আমার সময়টা কেটে গেল। উনি কে? সবাই আমাকে
সত্য পাগলা বলি। তাই তাই আজ থেকে আপনিও আমাকে ওই নাম ধরেই ডাকবেন। সবাই যে আপনাকে কেন পাগল বলে তা আমি জানি না, কিন্তু আপনার কথাবার্তা শুনে তো কোনো পাগলের লক্ষণও পাওয়া গেল না। সাদা চোখে অনেক কিছু ধরা পড়ে না রানী। ঠিকই বলেছো ভাইয়া, ঠিকই বলেছো। মানুষের আসল পরিচয়টা জানা খুবই দুর্বিষহ ব্যাপার। এই করতে দেখে তো আর মানুষ চেনা যায় না। এই আমাকে দেখো না, আমাকে দেখো। অনেক দিন ধরে খুঁজে চলেছি, কিন্তু কিন্তু পাচ্ছি কি? ও খুঁজে চলেছি। কি খুঁজে চলেছেন আপনি? জরাজীর্ণ এই পৃথিবীর বুকে একটা মানুষ খুঁজছি বাবু, কিন্তু কিন্তু চেয়ে দেখছি কোথাও মানুষ নেই। এবার বুঝতে পেরেছি কেন সবাই আপনার চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে ও মানুষের দল। এইবার আমি বুঝতে পেরেছি কেন সবাই আপনাকে পাগল বলে। এই যাকে রানী, এখন এসব করার সময় আমার কৌশল নষ্ট করার সময় নেই। এখন চলো, এখন আমরা এই পার্কের ওদিকটাতে যাই। না না, আপনারা আপনারা ওদিকটা যাবেন না, বরঞ্চ এদিকটা থাকুন। বরঞ্চ আমি ওদিকটা যাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যায় বাবুসাই, যে হাত দিয়ে ওই মেয়েটির হাত ধরেছেন, দয়া করে ওই হাত দিয়ে ওর স্মৃতিটা লাগিয়ে দিয়ে প্রেমটাকে সববার চালাবেন। তা না হলে ওই ইসলাম মেয়েটার জীবনে ভালোবাসার স্টেশনে কোনোদিন রেলগাড়িটা এসে দাঁড়াবে না। ভালোবাসার রেলগাড়িটা কোনোদিন এসে দাঁড়াবে না। প্রতারণার লাল সিগন্যালে, ষড়যন্ত্রের লেভেল ক্রসিংয়ে গাড়িটা দাঁড়িয়ে যাবে। বারবার বেঁধে চলবে যন্ত্রণার হুইসেল। কিছুতেই সবুজ সিগন্যালটা জ্বলে উঠবে না, কিছুতেই না। আশ্চর্য, লোকটা পাগল হলেও কথাগুলো খুব সুন্দর, তাই না? আরে ওই ভদ্রলোককে নিয়ে কোনো রিসার্চ করার ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমার নেই। এখন শুধু তোমার সঙ্গে আমার কথা, গান আর প্রেম। তাই বুঝি? হ্যাঁ নিশ্চয়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, জানো কিছু বলে যায়, জানো কিছু বলে যায়। ভালোবাসা তোমাকে পেতে চায়, জানো কিছু বলে এখন তোমার বাবার সামনে দাঁড়াবো? আরে নয়
বিপদের মুখে ছেড়ে দিয়ে চলে যাবেন? আপনি না ওকে ভালোবাসেন? হ্যাঁ, তা অবশ্য বাসি, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? তার আগে বলো তো, বাবাকে আমাদের এই ব্যাপারটা জেনে ফেলে জেনে ফেলেছে কি দিদিমণি? মা জননীর সঙ্গে দাদা বাবুর আলাপ করিয়ে দেওয়ার পর মা জননী সব কর্তাবাবুকে বলেছে আর ছবিও দেখিয়েছে। তাই তো গাড়ি নিয়ে কর্তাবাবু পিছনে পিছনে ফলো করেছে। তাড়াতাড়ি চলো। এখন কি হবে কি বলতো? বাবার সামনে দাঁড়ালেই তো আমার হয়ে যাবে। হ্যাঁ, তোমার তো হয়ে যাবে, আর আমার অলরেডি শুরু হয়ে গেছে। কি কুক্ষণে আমি তোমার সঙ্গে প্রেম করেছিলাম, তখন যদি জানতাম তোমার বাবা এমনি বদরাগী রাজভারী ভদ্রলোক, তাহলে কি আমি তোমার সঙ্গে প্রেম করতাম? এখন বলো না কি করতে হবে, কি করা যায় বলো না। এক কাজ করো, আমি গিয়ে কর্তাবাবুকে শান্ত করার চেষ্টা করছি। তোমরা মাথা নিচু করে পিছনে পিছনে চলে যাবে। এই কি হলো? এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? চলো। ভয় পেয়েছি। কি গো, ভয় পেয়ে গেছো? বাবা সব জেনে গেছে বুঝি? তাতে কি হয়েছে? আজ বাবা জেনেছে, কাল সবাই জানবে। এই তাছাড়া সত্যের কাছে মিথ্যের জয় তো হবে না। আমি তো বলে খালাস, কিন্তু আমি তো জানি বাবা রেগে গেলে কি করতে পারে সেটা আমি বেশ ভালো করে জানি। শোনো রানী, এত ভাববার কিছু নেই, আমি তো আছি। আমি তো আছি, কি আমার সাহসী রবিন হলে বাবার সামনে তুমি দাঁড়াতে পারবে? চলো চলো, বাবার সামনে দাঁড়াবে, চলো। বেশ, চলো। চলো। আমি বলছিলাম কি রানী, তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, আর তাছাড়া তোমাকে তোমার বাবা খুব ভালোবাসেন। তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে যাচ্ছি। এই তো লায়লা মজনুর মতো কথা, শ্রী ফিরানের মতো প্রেম শক্তি। এগিয়ে যাও বন্ধু, আর ওই এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে চলো বন্ধু। না, পালিয়ে চলো বন্ধু, পালিয়ে চলো। কোথায় যাবে? পালিয়ে গিয়ে কর্তাবাবুর হাত থেকে রেহাই পাওয়া যায় না। তোমাদের যেতে দেরি দেখে কর্তাবাবু আরো রেগে গেছে। ঝড় আসছে, ঝড়। কালো ঘন মেঘের ভেতর থেকে বজ্র বিদ্যুৎ শুরু হয়ে যাবে। তারপর নিজেই গর্জন করে অঝরে বর্ষণ শুরু হয়ে যাবে। আপনি এখানে কি করছেন? কিচ্ছু না, শুধুই খুঁজে বেড়াচ্ছি। যা খুঁজে বেড়াচ্ছি তা পাচ্ছি কই? আপাতত যা চাই তা হচ্ছে এই প্রেমের বিকাশ। এখন আমি চলি, তবে যাবার আগে আমি বলি, আবার হবে তো দেখা, কি দেখা, সে দেখা হলো। আবার হবে তো দেখা, কি দেখা, সে দেখা হলো। কি দেখা, সে দেখা হলো। কি দেখা, সে দেখা পুজোর 7 দিন আগে মহালয় কেন হয় জানো? কারণ ওই মহালয় বুঝে ওদের মা আসছেন, মা। আর এই চাবুকের অঙ্ক হলো কর্তাবাবু আসছে। শুধু তবে চাবুকেই নয়, চাবুকের সাথে ব্যান্ডেড, ডেটল আর মরমের একটা যোগাযোগ আছে কিনা তোমরা সেই যোগাযোগটা ভাবতে থাকো। আমি কর্তাবাবুর কাছ থেকে পরের জিনিসটা নিয়ে আসি। রানী, এবার কিন্তু আমার হার্ট ফেল হবে। প্রেম করে তো সাংঘাতিক ফাঁসলাম। এখন ভাবি বউয়ের সামনে, ভাবি শ্বশুরের হাতে মার খেতে হবে। এর যে মৃত্যু ভালো ছিল। শোনো না, তুমি কোনো চিন্তা করো না, বাবা তোমাকে মারবে
মারবে না না, মারবে কেন, মারবে কেন? ওই চাবুক দিয়ে আদর করে হাতে লজেন্সের মতো ডেটল আর ব্যান্ডেজ ধরিয়ে দেবে। 14 সব। আমার এখন কান্না পাচ্ছে। আর কাঁদতে হবে না, একটু পরেই তো কাঁদতে হবে। তাই এখন থেকে বেকার চোখের জল নষ্ট করে লাভ নেই। এখনই আমাকে হাসপাতালে বেড বুক করতে হবে। কেন? ও মা, কেন কি? সরকারি হাসপাতাল বলে কথা, আগের থেকে ফোন করে বেড বুক না করলে বেড পাওয়া যাবে না। আরে তোর মুখে আমি তো এটাই বুঝতে পারছি না যে বেডটা কার জন্য বুক করবে। তোমার জন্য রে। তুমি চুপ করো, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছো, এখন শুধু আমি বলবো। নাম কি? কি হলো, শুনতে পাচ্ছ না? আমি জিজ্ঞাসা করছি কি নাম তোমার? দীপঙ্কর, দীপঙ্কর চ্যাটার্জি। শুনলাম তুমি আমার মেয়ে রানীকে ভালোবাসো, কিন্তু তুমি কি জানো তুমি যাকে ভালোবাসো তার প্রতিদিনের হাত খরচা কত? আগে না। কেন জানো না? প্রেম তখনই পূর্ণ মর্যাদা পায় যখন অর্থহীন ভালোবাসার ব্যাংকে ওই অর্থটাই জমা হয়। আমি দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছি, খুব শীঘ্রই একটা চাকরি আমি পেয়ে যাব। তুমি এমন ভাবে বলছো যেন চাকরি পাওয়াটা কোনো ব্যাপার নয়। তুমি কি জানো পৃথিবীতে দুটো জিনিসের খুব অভাব? এক মানুষের কথার দাম, আর দুই চাকরি। চেষ্টা করলেও চাকরি তুমি পাবে না। তার চেয়ে বরং আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি ব্যবসা করো। বাবা বাবা বাবা, ইউ আর গ্রেট বাবা, ইউ আর গ্রেট বাবা। জানো, তার জন্য কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। বীরেশ্বর মুখার্জির মেয়ের বিয়ে তোমার মতো একটা সাধারণ ছেলের সঙ্গে হবে না। তাই টাকা নিয়ে তুমি রানীর জীবন থেকে সরে যাও, না হলে এই চাবুকটা চলতে বাধ্য হবে। আমি রানীকে ভালোবেসেছি রানীর জীবন থেকে সরে যাওয়ার জন্য নয়, আমি রানীর জীবন সঙ্গে আমার জীবনটাকে জড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আর তাছাড়া আমি খুব সাধারণ ঘরের ছেলে নই। আমার বাবা আপনার মতো একজন বিখ্যাত শিল্পপতি অরিন্দম চ্যাটার্জি। এই নাম বললে? অরিন্দম চ্যাটার্জি? নামটা বড় চেনা চেনা লাগছে। হ্যাঁ, লাগারই কথা, কারণ আমার বাবা আপনার সাথে একই কলেজে পড়াশোনা করতেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। এই তুমি অরিন্দমের ছেলে? আরে থাক থাক থাক। না না, থাকবে কেন মেসোমশাই, থাকবে কেন? বর্তমানে তো ওই একটা সত্তাই বাঙালির জীবনে বেঁচে আছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। তোমার মতো এখনো বাঙালি আছে দেখে আমি খুব খুশি হলাম। বাবা আজ ধুতি আর পাঞ্জাবের মধ্যে বিভেদের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ওই সাম্প্রদায়িকতা স্তম্ভ। ওই স্তম্ভটা ভাঙতে প্রয়োজন কাজী নজরুলের বুলডোজার, যে বুলডোজার চালাবে রবীন্দ্রনাথ। আর সেই ধ্বংস হওয়া সাম্প্রদায়িক স্তম্ভ থেকে কলম ধরবে কবি সুকান্ত। মেসোমশাই, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কিছু মনে করো না। মাঝে মাঝে ক্ষুধার্ত মনুষ্যত্বটা বেরিয়ে আসতে চায়। যাকে অরিন্দমকে নিয়ে একদিন আমাদের বাড়িতে এসো। এই শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। এই অরিন্দম আমার প্রাণের বন্ধু। মেসোমশাই, এই আসলে কি জানো দীপঙ্কর, রাজনৈতিক হানাহানি সাম্প্রদায়িক মারামারি দেখে সংযমের বাঁধটা আমার ভেঙে যাচ্ছে। ওইসব দেখে খুব ভয় হয়। আসলে মেয়ে বাবা তো, তাই সব সময় আমি অশনি সংকেত দেখতে পাই। তবে তোমাকে দেখার পর থেকে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে দেখা দিয়েছে আমার মেয়ের মঙ্গল কামনার সবুজ সংকেত। বাবা দীপঙ্কর, আমার মেয়ের সুভাষের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু কি বাবা? তার আগে তোমাকে প্রমাণ করতে হবে জামাই হিসেবে তুমি কতটা যোগ্য। বলো, প্রমাণ দিতে পারবে? পারবো মেসোমশাই, নিশ্চয়ই পারবো।
একটা গেম খেলতে এসেছি। আর এদিকে পিয়ন কাকা এসে মঙ্গল কাকার জন্য চিঠি দিয়ে গেল। আর সেই চিঠিটা দিতে আমি মঙ্গল কাকার বাড়িতে এসেছি। এই ভগবানকে নিষ্ঠুর দেন, তোর আমার বখরার হিসেবটা কত জরুরি সেটার বিষয়ে নজর না দিয়ে যে বাড়িতে নেই তার একখানি চিঠি দিয়ে তোকে পাঠিয়ে দিল। এক কর্তা বাবু কিন্তু একেবারে ঘরের লোক। বাই চান্স আমাদের এই চুরির কেসটা যদি ধরা পড়ে যায়, তুই একটা উঠবো এই বিশ্ব সংসারে যেসব গৃহস্থরা চাকর বাকর দিয়ে হাট বাজার করায় তাদেরকে ধরে নিতে হয় যে চাকরদের দিয়ে হাট বাজার করালে চুরি হবে। চুপ, বকরার হিসাব পরে মিলিয়ে নে। এখন আমার পিছনে বকবক না করে মঙ্গল কাকা কোথায় খুঁজে নিয়ে আয়, যা দেখি। जो हुकुम हुजूर। বখরার হিসেব বজায় রাখতে তোর আদেশ শিরোধার্য করিয়া আমি চললাম ওই মঙ্গল কাকার অন্বেষণে। অন্বেষণ করতে হবে না, আমি নিজেই চলে এসেছি। কিন্তু আমার বাড়িতে তোদের এই পাগলা প্রবন্ধ পাগলামি তার অর্থ কি? কি রে হতো? তুই এরকম ডায়লগ ছাড়তে ছাড়তে আমাকে বুঝে যাচ্ছিস কেন? যাবে না এই মাত্র কি পিয়ন কাকা তোমাকে দেবার জন্য একটা চিঠি দিয়ে গেল। আমার চিঠি? চাল নেই, চুলো নেই, আমাকে আবার চিঠি লিখবে কে? এই চিঠিটা পড়লেই তো বুঝতে পারবে খুড়ো। এ কি? এই যে কাবেরীর চিঠি? এই কাবেরী দিদির চিঠি। কি লিখেছে কাবেরী দিদি? লিখেছে পড়াশোনার পাঠ শেষ করে আগামী 7 তারিখে সে গায়ে ফিরছে। 7 তারিখ আবার আগামী হলো কি করে মঙ্গল কাকা? আজই তো এই মাসের 7 তারিখ। ও তাই তো বটে, একদম খেয়াল ছিল না। কাবেরী চিঠিটা পোস্ট করেছে গত মাসের 16। কলকাতা থেকে পাঠানপুরে আসতে চিঠিটার এত সময় লেগে গেল? ওটা কোনো ব্যাপারই নয় মঙ্গল কাকা, সরকারি ডাক বিভাগ তো কচ্ছপেও আসতে চলে। এই 2 দিন বাদে দেখবে অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে হলে বিয়ের আগেই সেই কার্ড পোস্ট করতে হবে। বলেছিস, কিন্তু মেয়েটা কোন দিনে আসছে তা তো লেখেনি। লিখলে আনতে যেতাম। বাহ বাহ কাকা, মেয়ের কথা শুনে আনন্দে তোমার চোখ দুটো যেন চকচক করছে। আনন্দ হবে না? সেই ছোট্টবেলায় কলকাতার বোর্ডিং এ রেখে এসেছিলাম। হ্যাঁ শুনেছি, কিন্তু কর্তা বাবুর ছেলে রাজার সঙ্গে তোমার ছেলের বন্ধুত্ব ছিল। হ্যাঁ, একে আমরা নিচু যাও। তারপর কাবেরী আমার মানে ড্রাইভারের একমাত্র মেয়ে। ড্রাইভারের মেয়ের সঙ্গে রাজা বাবুর মেলামেশাটা কর্তাবাবু মেনে নিতে পারেননি। তাই তাই ছোটবেলাতেই বাবার স্নেহ আদর থেকে বঞ্চিত করে ওই ছোট্ট মেয়ে কাবেরীকে কলকাতার বোর্ডিংয়ে পড়াশোনা করতে পাঠিয়ে দিত। আর সেই কাবেরী বাড়ি ফিরছে অবন্য। এই চাই আমি রাজা বাবুকে খবরটা দিয়ে আসি। রাজা বাবু শুনলে ভীষণ খুশি হবে। আমিও যাই গিন্নিমাকে খবরটা দিয়ে আসি। মঙ্গল কাকা, এতদিন পর তোমার মেয়ে বাড়ি ফিরছে, এই সেই আনন্দে আমাকে মিষ্টি মুখ করাতে হবে, বলে রাখো। খাওয়ারে ছোটকা খাওয়াবো, নিশ্চয়ই খাও। দেখলে অবনীদা, আমার মেয়ে বাড়ি ফিরছে শুনে ওদের আনন্দ আমার চেয়েও বেশি। তা তো বটেই, গায়ের মেয়ে গায়ে ফিরছে আর গায়ের মানুষের আনন্দ হবে না? তবে তোমাকে একটা কথা বলি মঙ্গল, তুমি স্যারের গাড়ি চালাও আর আমি স্যারের সার কারখানার ম্যানেজার। স্যারকে তো তুমি চেনো। তাই কাবেরী ফিরে এলে স্যারের ছেলে রাজার সঙ্গে ওকে মেলামেশা করতে বারণ করো, তা না হলে হয়তো। জানি অবনীদা, জানি, কিন্তু এটাও জানি হয়তো যদি বান দিয়ে পৃথিবীতে কোনোদিন এই বন্ধুত্বের জোয়ার আটকানো যায় না।
মঙ্গল, তুমিও ভুলে যেও না ছোটবেলাতেই কাবেরী আর রাজার বন্ধুত্ব, সেই বন্ধুত্ব যাতে যুবক বয়সে প্রেমে পরিণত না হয় সেই জন্যই বীরেশ্বর বাবু তোমাকে বাধ্য করেছিলেন কাবেরীকে কলকাতার গড়িয়ে রেখে পড়াশোনা করতে। আজ এতগুলো বছর পর কাবেরী ফিরে এলে যদি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে এবার শুধু কাবেরী নয়, তোমাকেও চাকরি ছেড়ে চলে যেতে হবে। আমার অদৃষ্টিটা লেখা আছে, তা তো হবেই অপরিদা। আর তাছাড়া কাবেরীকে না হয় আমি নিষেধ করলাম, কিন্তু রাজাকে বাধা দেবে কে? সেটাই তোর বাবা মায়ের। তবে তুমি জেনে শুনে ভুল করো না বন্ধু। জেনে রেখো, আজকের দিনে বড় লোকদের বড় বড় দোষ চোখে দেখা না গেলেও তোমার আমার মতো নিচু স্তরের মানুষদের অনেক সময় বিনা দোষে বড় সাজা পেতে হয়। ঠিক আছে অপরিদা, কাবেরী মা এলে তোমার কথাগুলো আমি তাকে অবশ্যই। বাবা, বাবা, আমি এসে গেছি বাবা, আমি এসে গেছি বাবা। আমার ফিরে এসেছিস? আয় মা, আয়। অপরিদা, আমার কাবেরী মা ফিরে এসেছে। থাক মা, থাক। কেমন আছিস মা? খুব ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি এতক্ষণ ভালো ছিলাম না মা, তোকে দেখার পর আমি খুব ভালো আছি। এই যে অপরিতা, একদম দেখছি তুমি বুড়ো হয়ে গেছো। বয়স তো কম হলো না রে মা, চুহে তো পাক ধরবে। তা বলি, এতগুলো বছর পর বুড়ো বাপ কাকাদের মনে পড়লো। কি করবো বলো তো কাকা, পড়াশোনা কমপ্লিট না করে তো আমি গায়ে ফিরতে পারছিলাম না, তাই একেবারে সোজা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই গায়ে আমি ফিরে এলাম। ভালো করেছিস রে মা, ভালো করেছিস। এতদিন পর শিক্ষিত মেয়ের বাপ হওয়ার আশাটা মঙ্গলে পূর্ণ হলো। হিন্দিমা, আপনি হঠাৎ মুখার্জি বাড়ি ছেড়ে আমার বাড়িতে আসবে না, আমি এসেছি যে। থাক মা, থাক, পায়ে নয়, তুই আমার বুকায়। হ্যাঁ রে মা, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জ্যাঠাইমা? সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে আর একরকম। সমস্যায় কেমন আছে? তিনিও দিব্যি আছে, আর রানী? সেও কিরে, কি হলো? আর কারো কথা তুই জিজ্ঞাসা করবি না? আর কারো কথা জিজ্ঞেস করতে আমার হয়ে গেছে জ্যাঠাইমা। তোমার ছেলেটা যেন কি এতগুলো বছর আমি বিদেশে থাকলাম, আমার একটা খবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন হলো না। সে তো প্রতি মাসে তোকে একটা করে চিঠি লিখেছে। কি বললে? প্রতি মাসে একটা করে চিঠি? কই, আমি তো তার চিঠি একটাও আজ পর্যন্ত পাইনি। কি করে পাবি রে মা? রাজা দাদা বাবু চিঠিগুলো পোস্ট করতে দিত আমাকে, পাছে এই সব জেনে শুনে স্যার এক করে তোকে আমার থেকে দূরে সরিয়ে দেয়, সেই ভেবে চিঠিগুলো আমি পোস্ট করে দিলাম। এ তো অন্যায় মঙ্গল, এ তো অন্যায়। কোনো কিছুই শ্রেণী বৈষম্য, গরিব বড়লোকের শ্রেণী বৈষম্য দিয়ে কখনো বন্ধুত্বকে ছিঁড়ে দেওয়া বা ভেঙে দেওয়া যায় না। কিন্তু আপনি তো স্যারকে চেনেন গিন্নিমা, পাছে আপনিও মঙ্গলের মেয়ে কাবেরীকে বেশি ভালোবেসে ফেলেন। এই ভেবে স্যার ছোটবেলাতেই কাবেরীকে আপনার কাছে যেতে দিত না। হ্যাঁ, তাই তো জানি বলেই তো এখন আর কাবেরী কেউ বাড়িতে নয়। আমি আমার মমতা স্পর্শ করার জন্য কাবেরীর কাছেই ছুটে চলে এসেছি। বড় মা, কিরে, তুই দেখিস এতদিন পর তুই ঘরে ফিরেছিস শুনে না আমার রাজাও চিৎকার করে বলতে বলতে এসে বলবে, বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার।
কেমন আছো কাবেরী? তার আগে বলো তুমি কেমন আছো রাজাদা? যদি বলি ভালো নেই তাহলে আমার দেবতুল্য বাবা আর মমতাময়ী মাকে অপমান করা হবে, আর যদি বলি ভালো আছি তাহলে আমার হৃদয় জুড়ে যে বসে আছে তাকে অপমান করা হবে। তাই এই প্রশ্নের উত্তরটা আপাতত জিজ্ঞাসার জন্য দেওয়া যাক। আমি বলি কি মঙ্গল, বহুদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে, আমরা বরং এই স্থানটা শূন্য করে দিয়ে চলে যাই, আর ওরা ওদের বন্ধুত্বের অসম্পূর্ণ জিজ্ঞাসার চিহ্ন দেহ পাত্রগুলোকে সম্পূর্ণ করে এই শূন্য স্থানটা পূরণ করে। চলো অপরাজিতা। আমিও আসি রে মা, আমিও আসি। রাজা, কাল তোর বোন রানীর জন্মদিন, তাই সেই জন্মদিনে তুই যেন তোর বন্ধুকে নিমন্ত্রণ করতে ভুলিস না রে মা। মা, ওরে কাবেরী, আমি যে মা, তাই তোদের বন্ধুত্ব অভিজাত্যের অহংকারী রাজার বাবা কোনোদিনও মেনে নেবে না, তা আমি ভালো করে জানি। তবু বলছি, তোদের ভালোবাসা হলো একই তারে বাঁধা। যতই জীবনে আসুন কাল বৈশাখী ঝড়, বাস না যেন ভাই, জানিস আমার আশীর্বাদ আছে, হবেই তোদের জয়, হবে তোদের জয়। কিন্তু আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আর তুমি কি হলো, কি দেখছো আমি করে তাকিয়ে? দেখছি আমার ছোটবেলার খেলার সাথীকে, দেখছি হৃদয়ে বসন্তে ফোটা একটা শিউলি ফুলকে। তুমি জানো না কাবেরী, তোমাকে এইভাবে দেখার জন্য এতগুলো বছর ধরে আমি প্রহর গুনে এসেছি। তোমাকে পড়াবো বলে অপেক্ষার ফুল দিয়ে আমি আমার আশার মধ্যে গেঁথে রেখেছি কাবেরী। কিন্তু রাজা, এ তো ছোটবেলার পুতুল খেলা নয়, এই জীবন নিয়ে খেলা। যে খেলা তুমি খেলতে চাইছো এগুলো জীবন নিয়ে খেলা। তুমি তো জানো আমরা নিচু জাত, আমার বাবা গরিব ড্রাইভার, আমি তার মেয়ে। আমাকে মুখার্জি বাড়ির বউ হিসাবে তোমার বাবা তো কখনো কোনোদিন মেনে নেবে না, তা তো তুমি জানো। হ্যাঁ জানি কাবেরী, কিন্তু কাবেরী ছোটবেলা থেকে যে তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে এসেছি। বাবার বংশ মর্যাদা গোড়ামের মেকি আগুনে আমার এই স্বপ্নকে জারকার করে দিতে পারবো না কাবেরী। রাজা, এ তোমার সাময়িক ভালো লাগা, এই ভালো লাগাকে ভালোবাসাতে রূপান্তরিত করতে, ছেলেবেলার খেলার সাথীকে জীবন সাথীতে রূপান্তরিত করতে তোমার আরো ভাবা উচিত। কোথায় আমি আর কোথায় তুমি? তোমাকে আপন করে নিজের করে কাছে বাবার স্বপ্নটাও যে আজ আমার কাছে স্বপ্ন বলে মনে হয় রাজা। হ্যাঁ স্বপ্ন, ভোরের স্বপ্ন, হাসি ভোরের স্বপ্ন সত্যি হয় কাবেরী। তাই ভোরের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যতই ঝড় আসুক না কেন, যতই প্রতিকূল অবস্থায় পড়ুক না, আমি তো হাসি মুখে মেনে নেবো কাবেরী। কাবেরী, ওই গঙ্গা দিয়ে যে ফুলগুলো ভেসে আসে বলতে পারো সেগুলো চিতার না মন্দিরে? এ প্রশ্নের উত্তর ওই ভেসে আসা ফুলগুলো ছাড়া আর কেউ দিতে পারবে না রাজা। ঠিক তাই, আমাদের ভালোবাসার স্বীকারোক্তি আমরা ছাড়া কেউ করতে পারবে না। সত্যি হয়, যদি পৃথিবীতে অন্তর বলবে কোনো বস্তু থাকে, তাহলে আমাদের ভালোবাসার গন্তব্যস্থলে পৌঁছাতে কোনো বাধাই আটকাতে পারবে না। আমি জানি না, আমি সব জানি, তাই তো আমার মনের মনে কোঠায় এই মূর্তিটাকে আমি সব সময় সাজিয়ে রেখেছি, আর অন্তরে অন্তরে গিয়েছি। কিছুতে পাই না ভেবে ভালোবেসেছি না আমি,
দেখেছি শান্তিলতার এই অসম্ভব দাবি আমি কিছুতেই মেনে নিতে পারি কেন মেনে নেবে না? আমি তো অন্যায় কিছু দাবি তোমার কাছে করিনি। কোন বিচার বুদ্ধিতে তুমি এই কথা বলছো শান্তিলতা? তুমি কি ভুলে গেছো আমাদের বংশ পরিচয়, বংশ মর্যাদার কথা? সামান্য একটা ড্রাইভারের মেয়ে গায়ে এসেছে বলে তার বাড়ি গিয়ে তাকে দরদ দেখানো আমার স্ত্রী হয়ে তোমার সাজে না। যাক, তবু ভালো যে তুমি আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় দিলে। আমি তো ভেবেছিলাম আমার কোনো মানুষের সঙ্গে বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে বংশ মর্যাদা আর আভিজাত্যের সঙ্গে, যেখানে অর্থের চাপে স্নেহ, মায়া, মমতা সব অর্থহীন হয়ে যায়। শান্তিলতা, তুমি আমার মুখের উপর কথা বলছো? তুমি এতটা নিচে নেমে গেছো? আমি ভাবতেও পারিনি সামান্য একটা ড্রাইভারের মেয়ে গায়ে এসেছে বলে তুমি তার বাড়ি ছুটে গিয়েছিলে। ড্রাইভারের মেয়ে বলে একটা মানুষকে যেভাবে অপমান করছো, তার জন্য তুমি যতখানি নিচে নেমেছো, আমি কিন্তু তাকে এতটুকু সম্মান দেখে অতটা নিচে নামতে পারিনি। শান্তি, তুমি বুঝতে পারছো না সমাজে আমার একটা সম্মান আছে। তোমার অতিরিক্ত আদরের রাজা আমার সেই সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে না গো না, খেলতে নয়, সে বরং খেলার সাথে ভালোবাসার বাঁধনে বাঁধতে চাইছে। আর তুমি বলো, ও মানুষ হয়ে মানুষকে ভালোবাসা কি অন্যায়? আই হেট ইউর ভালোবাসা। পকেটে পয়সা না থাকলে ভালোবাসা বাসা পর্যন্ত পয়সায় না, রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে যায়। আর লাঙল ছেড়ে স্টিয়ারিং ধরেছে বলে মঙ্গলের জাত পাল্টে যায়নি। আদতে মঙ্গল একটা চাষি, তাই কোন চাষির মেয়ে এই মুখার্জি বাড়ির বউ হয়ে আসবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি তাকে বৌমা বলে মেনে না নিলেও রাজা কিন্তু কাবেরীকে বউ বলে মেনে নিয়েছে। বেশ, আমিও মেনে নেব, তবে কাবেরীকে বৌমা হিসেবে নয়, মেনে নেব রাজা বলে আমার কোন সন্তান ছিল না। নো, নেভার, নেভার। বাবু, হ্যাঁ, কোথাও বেরোবেন বুঝি? আমি তাহলে গ্যারেজ থেকে গাড়ি বার করি। না, তোমাকে কিছুই বের করতে হবে না, যা বের করার তা আমিই করব। তুমি আবার কি বের করবে? সেটা মঙ্গলেই বলো। রাজাকে বাড়ি থেকে বের করব না মঙ্গলকে গ্রাম থেকে বের করব? শোনো মঙ্গল, তুমি আমার কাছে 30 বছর কাজ করছো, তোমার সঙ্গে আমি কোনোদিন কোনো দুর্ব্যবহার করিনি, অথচ সেই আমি তোমার মেয়েকে কলকাতায় রেখে কেন লেখাপড়া শিখতে পাঠিয়েছিলাম সেটা তুমি ভালোভাবেই জানো। কিন্তু এখন দেখছি তোমার মেয়েকে শহরে পাঠিয়ে কোনো লাভই হয়নি। একটা আম গাছের চারাকে গ্রামের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতার কোনো এক পার্কে পুঁতলে সেই আম গাছটা কি আমরা গাছ হয়ে যায় স্যার? নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে মনে করেছো আমার সম্পত্তিটা তুমি আত্মসাৎ করবে। ভুল যখন আমার ছেলে করেছে তখন ভুলের মাসুল আমি দেব। তুমি তোমার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও, তার জন্য তোমাকে অবশ্য আমি 30,000 টাকা দিচ্ছি। স্যার, আপনি যেমন ছেলের বাবা, আমি তেমন মেয়ের বাবা। এতগুলো বছর আপনি আমাকে চিনতে পারলেন না স্যার, আর এক মিনিটে আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। তাই বলছি, টাকা দিয়ে ক্ষমতা কিনতে পারে, কিন্তু সেই টাকা দিয়ে মমতা কিনতে পারবেন কি? মঙ্গল, ইউ আর গোয়িং টু ফার। স্যার, আমি মুক্ত মানুষ, তবে এইটুকু জানি, নুন খেয়ে তার গুণ গাইতে হয়।
তাই তাই বেঈমানি আমি করবো না। চলি স্যার, তবে যাওয়ার আগে আপনাকে কয়েকটা কথা বলে যায়। আমার কাছে যে দুটো চাবি আছে, সেই দুটো চাবি দিয়ে আপনি আপনার গাড়ি বাড়ি খুলতে পারেন, কিন্তু আপনার বিবেকের দরজা খোলার চাবি আমার কাছে নেই। তাই তাই সেই চাবিটা আমি দিতে পারলাম না। মঙ্গল! ওই মুখার্জি বংশের রক্তকে সম্মান করতে গিয়ে তুমি গায়ে হাত দিলে পুরাতন কর্মচারীকে। এতে যেমন তুমি মানসিক শান্তি পেলে, একবারও ভেবে দেখলে কি সেই সঙ্গে পেলে এক অভ্যক্ত যন্ত্রণার এক রাশ অভিশাপের পাপ? ওঠো মঙ্গল কাকা। রাজা, একটা সামান্য ড্রাইভারের হাত দিয়ে হাতটা তুই নোংরা করে ফেললি। শান্তিলতা, হোচটকে বলো এক বালতি জল নিয়ে আসতে। রাজা হাতটা ধুয়ে পরিষ্কার করে নে। হ্যাঁ মা, ওই এক বালতি জলের সাথে একটা চন্দন সামাল আনতে বলো। না না, শুধু জল হলেই চলবে না বাবা, চলবে না। মঙ্গল কাকার প্রতি তোমার এই ব্যবহার দেখে তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে বাবা। মঙ্গল কাকার শরীর থেকে যে ময়লা উঠেছে তা হয়তো পরিষ্কার হয়ে যাবে ঠিকই, কিন্তু বাবা তোমাকে প্রণাম করার পর তোমার পা থেকে যে ময়লা উঠবে তার চন্দন সামান ছাড়া পরিষ্কার হবে না বাবা। বাবার সাথে কি হবে কথা বলতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো রাজা? ভুলে আমি যাইনি মা, ভুলে আমি যাইনি। গুরুজন যা শেখান সন্তানরা তাই শিখে। বাবার কাছ থেকে তো এই ব্যাপারটাই মাত্র শিখলাম। মানে বুঝতে পারলে না বাবা? মঙ্গল কাকা তোমার কাছে কাজ করছে প্রায় 30 বছর। ওই 30 বছর কর্মচারী গায়ে হাত তুলে তুমি যে ব্যবহারটা করলে না, সেই ব্যবহার একটা নমুনা দেখালো মাত্র। আশা করি তোমার শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি বাবা। রাজা, সামান্য একটা ড্রাইভারের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো। তুমি ভুলে যাচ্ছ তুমি বিনাশ্বর মুখার্জির সন্তান। তুমি ভুলে যাচ্ছ তোমার আভিজাত্যের কথা। তোমার ওই ইমিটেশন আভিজাত্যের মূল্য আমার কাছে নেই বাবা। তাই তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বলছি। অমঙ্গলের বোঝাটা মাথা থেকে নামাতে তুমি মঙ্গল কাকার কাছে ক্ষমা চাও। অসম্ভব! এ তুমি কি বলছো রাজা? সামান্য এই লোকটার কাছে আমার এই অসামান্য মেসমশাই ক্ষমা চাইবে? হ্যাঁ চাইবেন। আপনার এই অসামান্য মেসমশাই যদি ওই মানুষটাকে হাত তুলে তাকে অসম্মান করতে পারেন, তাহলে সামান্য ক্ষমা চেয়ে তাকে সম্মান জানাতে পারবেন না কেন? মঙ্গল, তুমি এখন এখান থেকে যাও। বাবুর কথা কিছু মনে করো না মঙ্গল। আমাদের মন বলে কিচ্ছু নেই। আমাদের মতো নিচু তলার মানুষদের মন পাথর চাপা পড়ে শেষ হয়ে গেছে। বৌদি বলি শেষ হয়ে গেছে। মঙ্গল, সত্যি আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এ আপনি কি বলছেন মেসমশাই? আমি কি ভুল শুনছি? না মঙ্গল কাকা, একজন সৎ আদর্শবান মানুষের যা কর্তব্য বাবা তাই করেছেন। এখন তুমি এসো। আচ্ছা রাজা বাবু। বাবা, অপ্রিয় হলেও কিছু সত্য কথা বলার জন্য তুমি আমায় ক্ষমা করবে। না রে রাজা, না। তুই আমার অন্ধ বিবেকের বন্ধ ডানাগুলো খুলে দিয়েছিস। আমি বলছিলাম কি, তুই বললি মঙ্গলের কাছে ক্ষমা চাইতে, আমি চেয়েছি। এবার যদি আমি তোর কাছে কিছু চাই, তুই কি আমাকে দিবি? নিশ্চয় দেবে। বলো না, বলো তুমি আমার রাজার কাছে কি চাও, ও নিশ্চয় দেবে। বলো। আমি চাই ও যাতে মঙ্গলের মেয়েটিকে চিরদিনের মতো ভুলে যায়, মন থেকে মুছে ফেলে তার সমস্ত স্মৃতি। হবে না বাবা, আমি যে কাবেরীকে ভালোবাসি। রাজা, তুই বুঝতে পারছিস না একটা ড্রাইভারের মেয়েকে ভালোবেসে কি লাভ? লাভ হিসাবে তো ব্যবসা যাতে করে বাবা, শুধুমাত্র লেনদেন হিসাব দিয়েই মনের প্রেমকে কোনদিন আটকানো যায় না বাবা, আর চাপেও না। তুই বুঝতে পারছিস না রাজা, আমি কোন রাজকুমারীর সঙ্গে তোর বিয়ে দেব। অর্থের প্রাচুর্যে তোর জীবনটাই আমি পাল্টে দেবো রাজা। আমার জীবন পাল্টাতে হবে না বাবা, পারো তো তুমি তোমার আভিজাত্যকে পাল্টাও, আর তাতেই আমি খুশি। রাজা, তুমি ভুলে যাচ্ছ ওই মেয়েটিকে বিয়ে করলে এ বাড়ির দরজা সবার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে।
দরজা বন্ধ করতে হবে না বাবা, দরজা বন্ধ করতে হবে না। তুমি বরং তোমার ওই চোখ আর কান দুটোকে পরিষ্কার করো, বন্ধ করো। তাহলে ওই চোখ দিয়ে দেখতে পাবে না জেদের অপমৃত্যু, কান দিয়ে শুনতে পাবে না জেদের আর্তনাদ। তুমি ভুলে যাচ্ছ কেন বাবা? আমি যে তোমারই সন্তান, তোমার শরীরে জেদ মেশানো রক্ত বইছে, আমার শরীরে সেই রক্তই বইছে। তাই এ বাড়ির দরজা শুধু নয়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও এই জেদের অমর্য হতে আমি দেবো না। কাবেরীকে এই বাড়ির মুখার্জি বাড়ির বৌমা করে নিয়ে আসবোই বাবা। এ তোমার কাছে আমার দৃঢ় অঙ্গীকার বাবা, দৃঢ় অঙ্গীকার। রাজাকে তুমি যেতে দিও না। রাজা যে এবারের বংশধর উত্তরাধিকারী। ওগো, তুমি যে বংশের যে অহংকার করছো, সেই অহংকারী হবে একদিন ধ্বংসের মূল। আমি যে বংশের ধ্বংসের গন্ধ পাচ্ছি গো, আমিও পাচ্ছি। আর সেই ধ্বংসের পূর্বাভাসটা বয়ে নিয়ে আসছে তোমার আদরের ছেলে ওই রাজা। আমার মান মর্যাদাটাকে গোলা টিপে হত্যা করে তোমার ছেলে যে স্বপ্ন দেখতে চাইছে, সেই স্বপ্ন আমি কোনোদিন সার্থক হতে দেব না। মেসমশাই, আপনি আমার বাবাকে আনতে বলেছিলেন। হ্যাঁ, এই শান্তি, তুমি ভেতরে যাও। আজ অরিন্দম এসেছে। আজ অরিন্দম আমাদের অতিথি। আরে যাও যাও, তুমি অতিথি আপনাদের ব্যবস্থা যাচ্ছি। তুমি যাবার আগে একটা কথা বলে যাই। ওগো, আমি হাত জোর করে অনুরোধ করে বলছি, তোমাদের বাপ বেটারে জেদের কুরুক্ষেত্রের যুদ্ধ এবার বন্ধ করো, না হলে কুরুক্ষেত্রের ধ্বংস সূত্রে সবাই পুরো ছাই হয়ে যাবে। অহংকারের আগুনে এবারে সবাই যে পুরে ছাই হয়ে যাবে, ছাই। না না, মরবো কেন? আমি বীরেশ্বর মুখার্জি। আমার মৃত্যু এত সহজে হবে না শান্তি দাদা। আমার মনে হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হয়েছ। আমারও কিন্তু তাই মনে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে মেসমশাইয়ের সমস্যা মানে তো আমাদের সমস্যা। তাই আপনি আপনার সমস্যার কথাটা আমায় খুলে বলুন, সমাধান করার দায়িত্বটা আমার। পারবে আমার সমস্যার সমাধান করতে? নিশ্চয়ই পারবে। দীপঙ্কর আমার ছেলে বলে বলছি না, এমনিতেও খুব পরিকর্মা। আর তাছাড়া দীপঙ্করের মুখে শুনেছি তোমার মেয়ে রানীকেও খুব ভালোবাসে। অবশ্য রানীও ওকে খুব ভালোবাসে। তুমিও শিল্পপতি আর আমিও শিল্পপতি। সম্মান আভিজাত্যের দিক থেকে নিশ্চয়ই আমার সঙ্গে আত্মীয়তা করতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তুমি কি বলছো? তোমার কাছে তো আমার মেয়েকে দিয়ে আমি নিশ্চিন্ত হব। তাছাড়া দীপঙ্করকে আমার ভালো লেগেছে। বেশ, তাহলে আপনি আপনার সমস্যার কথাটা আমায় বলুন। আপনার পথের এই সমস্যার কাঁটাটাকে আমি দুহাত দিয়ে উপরে ফেলে দিয়ে আপনাকে আমি মসৃণ পথের সন্ধান দেব। বেশ, তাহলে শোনো। সামান্য এইটুকু? আপনি নিশ্চিন্ত থাকুন মেসমশাই, ওই ভারটা আমার উপর ছেড়ে দিন। দীপঙ্কর, আমি তোমার উপর আশাবাদী। আমার এই ছোট্ট কাজটা তুমি যদি করতে পারো, তাহলে আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এই কথা বলছো কেন বীরেশ্বর? শ্বশুরের উপকার করা তো জামাইয়ের কর্তব্য। ঠিক বলেছো অরিন্দম। তাই এবার আমার কর্তব্য আমিও করব। শুধু রানীকেই আমি দীপঙ্করের হাতে তুলে দেব না, আমার সার কারখানার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব আমি দীপঙ্করের হাতে তুলে দেব। আগামী মাসের 8ই শুভ দিন আছে, ওই দিনেই বেজে উঠবে সানাই। আমি আমার মেয়েকে সাজাবো বেনারসি দিয়ে, আর তুমি সাজাবে তোমার বৌমাকে ওই চেটার পদবিটা দিয়ে।